একে রুহি, রুহিমা, তাড়াতাড়ি ওঠ। উফ, আম্মু যাও তো, আর একটু ঘুমাতে দাও। আজকে না তোর ভার্সিটিতে প্রথম ক্লাস, ওঠ তাড়াতাড়ি, না হলে যে আজকেও লেট হয়ে যাবি। আহ আম্মু, তুমি আরো আগে ডাক দিবা না? কত লেট হয়ে গেল। যা, বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আয়, আমি নিচে খাবার রেডি করি গিয়ে। ওকে আম্মু, চলুন। ফ্রেশ হতে হতে এখন আমি আপনাদের পরিচয়টা বলি। আমি রুহি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। আর তাই দুষ্টুও আমি অনেক। আর এতক্ষণ ভার্সিটির যে কথা হচ্ছিল, আসলে আমি সেখানে পড়ি না, চাকরি করব। তাই আজ থেকেই জয়েন করব। বাকি কথা পরে জেনে নিন। উফ, অনেক লেট হয়ে গেল। আম্মু নাস্তা দাও তাড়াতাড়ি, আমি বের হব এক্ষুনি। তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে গেলাম। আজকে গাড়ি নিব না, রিক্সা করে যাব। যেই ভাবা সেই কাজ, রিক্সা করে যাচ্ছি। আর ভার্সিটির কাছাকাছি আসতেই একটা গাড়ি এসেই রিক্সার সাথে লাগিয়ে দিল। আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। হঠাৎই রাগ উঠে গেল। যেই না কেউ একজন গাড়ি থেকে নেমে বের হয়, অমনি ঠাস ঠাস করে দিলাম দুইটা থাপ্পড়। দেখলাম ছেলেটা খুব রেগে আছে আর বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেয়ার? হ্যাঁ, এই রোহেনা আহমেদের গালে থাপ্পড় মারার? আমাকে চেনো তুমি? মিডল ক্লাস গার্ল। ওই চুপ, আস্তে। একে তো ভুল করেছিস, তার উপর আবার গলা উঁচিয়ে কথা বলস। তোর এই ফালতু কথা আর একজনকে শোনাস না। আর শোন, মিডল ক্লাসটাও মানুষ, আর সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়। যা মনে হয় আপনি জানেন না। চুপ। আর কোনো কথা না বলে চলে যাচ্ছে, কারণ তার টাইম মতো ভার্সিটিতে থাকতে হবে, কারণ আজই তার প্রথম ভার্সিটিতে ক্লাস। তাই সে চলে গেল। আর এদিকে রাগে ওখান থেকে আর না দাঁড়িয়ে সোজা গাড়ি নিয়ে ভার্সিটির দিকে যাচ্ছি। এখন আপনাদের রোয়েনের পরিচয় দিয়ে দিই। রোয়েন বাবা মায়ের একমাত্র সন্তান, খুব রাগী ও জেদি, যা বলবে তা করে ছাড়বে। ওর বাবা দেশের নাম্বার 1 বিজনেসম্যান, তার সাথে অনেক টাকার মালিকও ওরা। আর মা বাবার একমাত্র ছেলে দেখে কেউ কিছু বলেনি কোনো দিন। যা চেয়েছে সব সময় তাই পেয়েছে। অতি আদর পেলে যা হয় আর কি, ওর বেলায়ও তাই। আরও দেখতে সেই রকমের হ্যান্ডসাম, যে কোনো মেয়ে দেখেই ওর প্রেমে পড়তে বাধ্য। আর রুহিও কম সুন্দরী না, তাকে দেখেও যে কোনো ছেলে পাগল হতে বাধ্য। তো রোয়েন ভার্সিটিতে এসে গেছে, আর তার সাথে সাথেই সব ওর দিক চেয়ে আছে। কিন্তু রোয়েন সবার দিকে তাকায় না, সবাইকে উপেক্ষা করতে করতে ক্লাসে এসে পড়ে। আর রাস্তার মাঝে রুহির সাথে ওই ঘটনার পরও এখনও রেগে আছে। যদিও এখন ওকে পেত তাহলে কি করতো ও নিজেও জানে না। হঠাৎই প্রিন্সিপাল স্যার আসলো, আর সাথে রুহি। আমরা দুজন দুজনকে দেখেই অবাক। আমরা কেউ কাউকে আশা করিনি। যখন আমরা দুজন দুজনকে দেখে আপনি বলে চিৎকার দিলাম, তখনই দেখলাম সবাই আমাদের দিকে চেয়ে আছে। আমি হালকা তাতে লজ্জা পেলাম। আর তখন প্রিন্সিপাল স্যার বললেন, রুহি, এনিথিং রং? তোমরা কি আগে থেকেই পূর্ব পরিচিত নাকি? তখনই আমরা দুজন আবার একসাথে বললাম, না স্যার। আবার সবার দৃষ্টি আমাদের দিকে। তা প্রিন্সিপাল বললেন, স্টুডেন্ট সবাই কেমন আছো? আমিও ভালো আছি। ওনার সাথে পরিচয় হয়ে নাও। উনি হলেন তোমাদের নিউ কেমিস্ট্রি টিচার, নাম রুহি চৌধুরী। আচ্ছা ম্যাম, আমি আসি, আপনি ওদের সাথে পরিচয় হয়ে নেন। স্যার চলে যাওয়ার পর রুহি সবার উদ্দেশ্যে বলল। আমরা তো পরিচিত, তোমরা সবাই করে ফেলো, তোমাদেরটা বলো। একে একে সবাই নাম বলল, কিন্তু আমাদের গল্পের নায়ক এক ধ্যানে কি সব যেন ভাবছে। রুহি তখন ওর সামনে গিয়ে দাঁড়ায়, আর ওকে ডাক দেয়। তবুও কোনো সাড়া না দেওয়ায় রুহি রেগে যায়, আর জোরে চিৎকার দেয়। আর সাথে সাথে রোয়েনের হুঁশ ফিরে আসে, আর সে বলতে থাকে, কি বললে? আমি তোমার ম্যাডাম হই, সম্মান দিয়ে কথা বলো। রোয়েন আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে চেয়ে আছে। ও রাগ কন্ট্রোল করে বলল, হুম, এবার নাম বলো তোমার।
রুহি ওকে আর কোনো কথা না বলতে দিয়ে থামিয়ে দেয় আর বলতে থাকে, এবার বসতে পারো, আর কিচ্ছু বলতে হবে না। রোহিত বসে পড়ে আর খেয়াল করে রুহির দিকে। সকালে রুহির দিকে ভালো মতো না তাকালেও ও এখন ভালো মতো তাকিয়ে দেখে ক্রাশ না বাস যেটাই হোক খাইছে। আর প্রেমেও পড়ে গেছে রোহিত রুহিকে দেখে, কল্পনার জগতে উড়ে বেড়াচ্ছে। আর রুহি ওকে এভাবে দেখে জোরেই রোয়েন বলে ডাক দিল। আর রোয়েন হুঁশ ফিরল। সাথে সাথে রুহি বলতে লাগলো, গেট আউট অফ মাই ক্লাস। মনোযোগ থাকে কোথায় তোমার? বের হও আমার ক্লাস থেকে। রোয়েন এতে প্রচুর অপমান বোধ করলো নিজেকে আর বের হয়ে গাড়ি নিয়ে খুব জোরে চালিয়ে চলে গেল। আর রুহি সে রোয়েন যাওয়ার পর মনে মনে একটু শান্তি অনুভব করলো আর ক্লাস নিয়ে বাসায় চলে গেল। আর অন্যদিকে রোয়েন রাগে খুব জোরে গাড়ি চালিয়ে চলে এলো আর ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে লাগলো। আর মনে মনে প্রতিজ্ঞা করলো রুহির দেওয়া অপমানের জবাবও দিবে। তাই যেভাবেই হোক। আর তারপরেই অনেক রাত করে এসে বাসায় গেল। রোয়েনের বাবা মা খুব টেনশনে ছিল, কিন্তু যখন রোয়েনকে ওরা দেখে তখন তারা আরও টেনশনে পড়ে যায়। কারণ রোয়েন কোনো দিন এত রাত পর্যন্ত বাইরে থাকেনি। আর তার উপর সে ড্রিঙ্কস করেছে, তাও আবার একটু না, অনেক বেশি। কিন্তু মা বাবা তাকে কোনো কিছু বলার সাহস পেল না, কারণ কিছু বললেই কি থেকে কি করে ফেলবে তা সে নিজেও জানে না। আর অন্যদিকে রুহি বাসায় গিয়ে খুব শান্ত হয়ে গেল আর ভাবছে এই শয়তান রোয়েনের থেকে দূরে দূরে থাকবে। পরের দিন সকাল সকাল রুহি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যায়। আর তখনই ওর বাবার সামনে, আর তিনি বলেন, কি রে মা, আজ এত সকাল সকাল কই যাস? বাবা, তোমাকে বলেছিলাম না আমি একটা ভার্সিটিতে জবের অফার পেয়েছি, সেখানেই যাচ্ছি। আজকে একটু তাড়া আছে। মা, তোকে বলেছিলাম জব করার কোনো দরকার নেই। আমার কি টাকা পয়সার কম আছে? তার চাইতে বিয়ে কর, না হলে আমার অফিসটা সামলা। উফ বাবা, বললাম তো আমি বিয়ে করব না, আর তোমার অফিসে যাব, বাট আরও 1 বছর পর। আমি এখন প্রস্তুত না। আচ্ছা বাবা, আমি গেলাম, আমার আবার লেট হয়ে যাচ্ছে। ওকে বাই। আম্মু, আমি আসি। আরে নাস্তাটা করে যা। ক্যান্টিনে গিয়ে খেয়ে নেব। আর ওদিকে রোয়েন আগে থেকেই কলেজে এসে বসে রয়েছে, কখন ম্যাডাম আসবে তার জন্যে। আর ও হঠাৎই দেখতে পেল একটা দামি গাড়ি ওদের কলেজে ঢুকছে, আর তা থেকে ম্যাডাম মানে রুহি বের হচ্ছে। আর ও তা দেখে শকড। আর তার সাথে আজকে রুহিকে অনেক সুন্দর লাগছে। আর তা দেখে সবাই ম্যাডামের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। আর রোয়েন সে তো আবার রুহির প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর তখনই ওর এক ফ্রেন্ড বলে উঠল, দোস্ত, বিয়ে করলে ম্যাডাম কি করব? ম্যাডাম যে সুন্দরী, উফ! আমি তো ম্যাডামের প্রেমে পড়ে গেলাম। চুপ শালা, ভাবি হয় তোর, বুঝলি? মানে, বুঝলাম না। তারপর রোয়েন ওকে শুরু থেকে সব বলল আর বলতে লাগলো, কাহিনী এবার বুঝেছিস? শালা। আর তখন তো আমি এমনিতেই বললাম, কারণ তোর কাছ থেকে তো আর কথা সহজে বের করতে পারি না। তাহলে শেষমেশে আমাদের রাগী বদমেজাজি সব মেয়েদের বাস থুকু ক্রাশ, সে আমাদের রাগী ম্যামের প্রেমে পড়েছে। তাহলে ট্রিট দিবি, চল। কি আর করার, ওদের সবাইকে ট্রিট দিতে হলো। তারপর ও ক্লাসে গেল। আর যেতে যেতে ও বুদ্ধি করলো আগে রুহিকে শাস্তি দিবে, তারপর নিজের করে নিবে। যদি না রাজি হয় তাহলে জোর করে হলেও ওর বানিয়ে নিবে। তার যা করা লাগে ও তাই করবে। এই ভেবেই ও কিছু কলা কিনলো আর ওর বন্ধুদের সবাইকে রেখে চলে এসে সব কলার ছোলাগুলো সিঁড়িতে এক এক জায়গায় ছড়িয়ে রাখলো। আর তখনই রুহি আসতে লাগলো। আর রুহি সিঁড়িতে কোনো দিক না তাকিয়ে উঠতে গিয়ে ঠাস করে, কি ভাবছেন? হ্যাঁ, যা ভাবছেন তাই হয়েছে। রুহি পড়ে গেছে। আর রোয়েন তখন হাসতে হাসতে বের হলো আর বলতে লাগলো, এটা আমাকে ওই দিন থাপ্পড় আর অপমান করার জন্য।
রুহি কিছু বলছে না, শুধু নীরবে কাঁদছে। আর রোয়েনের তখন মায়া হলো, আর খারাপও ওর লাগলো। তখনও রুহির কাছে ওকে ধরতে গেলেই রুহি ওকে ধাক্কা মেরে চলে যায়। আর রোয়েন বোকা হয়ে যায়। ও ক্লাসের টাইম হওয়ার ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসে আজকে রুহি ক্লাস নিতে আসে না। তা দেখে ও আর নিজেকে খুবই অপরাধী হিসেবে মনে করে। ক্লাস শেষ হলে ও জানতে পারে রুহি ছুটি নিয়ে বাসায় চলে যায়। আর এদিকে রোয়েনও বাসায় চলে যায় আর ভাবতে থাকে আজ ওর জন্যই রুহি কষ্ট পেয়েছে। ও কি করে ভুলে গেল যাকে ও ভালোবাসে তাকে কিভাবে ও এত কষ্ট দিতে পারল। নিজেকেই নিজের কাছে খুবই অপরাধী মনে হচ্ছে। না, কাল গিয়ে রুহির কাছে গিয়ে মাপ চাইতে হবে। তার পরের দিন রোয়েন সকাল হতেই ভার্সিটির জন্য রওনা হলো। খুব সকাল সকাল ওর মা বাবা ওকে ঘুম থেকে উঠতে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ও কোনো দিনও এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না। তারা দুজনই অবাক, আবার এক হিসেবে খুশিও হলো। ওর মা ওর বাবাকে বলতে লাগলো, আর এদিকে রোয়েন্স সে ভার্সিটিতে এসে সেই কখন থেকে বসে আছে, কিন্তু রুহির কোনো খবর নেই। তারপর ওর ক্লাস আরম্ভ হওয়ার কারণে ক্লাসে চলে যায়, কিন্তু আজও রুহি আসে না। তাই দেখে রোয়েন আর ক্লাস না করে সোজা বের হয়ে যায় এবং প্রিন্সিপাল রুমে চলে যায়। আর স্যার ওকে দেখে বলে, রোয়েন বাবা, কোনো সমস্যা? না স্যার, রুহি ম্যাম কি আজ আসেনি? না, ও অসুস্থ, তাই এক সপ্তাহ ছুটি নিয়েছে। কিন্তু কেন বলো তো? না, এমনি স্যার। ওকে। রোয়েন ওখান থেকে চলে আসে। ওর কিছু ভালো লাগতে ছিল না, তাই সে আর ভার্সিটিতে না থেকে সোজা বাসায় চলে আসে। আর রাতে রুহির কথা ভাবতে থাকে। ওর চোখে কোনো মতেই ঘুম আসে না, তাই ও ওর রুমের বারান্দায় চলে যায় গিটার হাতে নিয়ে। ও আপনাদের তো বলাই হয় নাই, রোয়েন অনেক সুন্দর গানও গাইতে পারে। তো বারান্দায় বসে ব্ল্যাক কফি খেতে খেতে গান গাইতে লাগলো। দেখছি চেয়ে চেয়ে তোমাকে যত, স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি তত। দেখছি চেয়ে চেয়ে তোমাকে যত, স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি তত। তোমারই ভাবনায় যায় দিন রাত যায়, আমার এই কবি মন তোমাকে চায় কবিতায়। এসো না হৃদয়ে ডেকেছি তোমায়, দেখো না তোমাকে রেখেছি কোথায়। এসো না হৃদয়ে ডেকেছি তোমায়, দেখো না তোমাকে রেখেছি কোথায়। এই চোখে ওই চোখে ডোবা ভাষায়, তাই বুঝি আজ খুঁজি ভালোবাসায়। বাকিটুকু গান সদায়িত্বে পড়ে নেবেন। ধন্যবাদ। রোয়েন গান শেষ করে রুহির কথা ভাবতে ভাবতেই ওই জায়গায় বসে বসে ঘুমিয়ে পড়ে। বোঝেন ঠেলা কি লেভেলের অলস। ভাবা যায় এনাকে আবার প্রেম করবে। ঢং দেখলে আর পাচ্ছি না। পরের দিন সকালে রোয়েন নিজেকে ওই জায়গায় আবিষ্কার করে নিজে নিজেই হেসে দেয়। ভাই, ওরে কেউ তোরা পাগলা গাড়তে দিয়ে আয়, হালাই পাগল হইয়া গেছে। রোয়েন ওর কিছু বন্ধুদের রুহির খোঁজ নেওয়ার জন্য এবং ওর সব ডিটেলস জানার জন্য ওর কিছু বন্ধুদের বলেছিল, এবং ওরা কিছুক্ষণ আগেই সব ইনফরমেশন পেয়ে গেছে। এখনও রেডি হয়ে নিচে যাচ্ছে। আজ শিওর যে কোনো মেয়ে ওকে দেখে প্রেমে পড়তে বাধ্য। যা হ্যান্ডসাম লাগতাছে না ওকে, আর বিবরণ আর নাইবা দিব। রেডি হয়ে সবচাইতে দামি গাড়িটি নিয়ে বের হলো আজ রোয়েন আহমেদ। সে তো আর কম দামি গাড়ি নিয়ে কোনো জায়গায় যেতে পারে না। এখন রোয়েন একসাথে দুটো কাজ করতে যাচ্ছে, এক রুহিকে দেখতে ও ওর সাথে কথা বলতে, আর 2 নম্বরটা পরেই জেনে নেবেন গল্প পড়তে পড়তে। 2 ঘন্টার মধ্যে ওর গন্তব্যে চলে আসে। অবশ্য ও নিজেই ড্রাইভ করে আসছে। রোয়েন গেটের ভেতর ঢুকে গাড়ি পার্ক করার জায়গায় গাড়িটা পার্ক করলো। আর তারপর বিয়েবাড়ির যতগুলো মেয়ে আসছিল সব ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে যে কাছে পেলে ওকে এখনই আইসক্রিম বা চকলেটের মতো করে খেয়ে ফেলতো। কিন্তু আফসোস রোয়েন এই দুইটার কোনোটাই না। রোয়েন ভিতরে ঢুকতে ঢুকতে সব মেয়েদের দিকে একবার চোখ বুলিয়ে গেল, কারণ সব মেয়েরা মনে হয় স্ট্যাচু হয়ে গেছে। যেমন ওকে দেখে দাঁড়িয়ে পড়েছিল তেমনই সবাই এখনও আছে। রোয়েন হালকা একটা হাসি দিয়ে ভেতরে ঢুকে গেল। রোয়েন ভিতরে ঢুকেই ওর বন্ধুর বোনের সাথে দেখা করে নিল।
মানে 4 আজকে বিয়ে। আপনারা মনে কিছু বুঝতে পারেন নাই। দাঁড়ান আমি বুঝিয়ে বলছি। রোয়েন যখন রুহির খোঁজ নিতে ওর বন্ধুদের বলে, তখন কল কাটার পরই ওর আর এক বন্ধু ওকে তার বোনের বিয়েতে দাওয়াত দেয়। ও বলে দেখছি, তারপর কল কেটে দেয়। আর এর মধ্যেই রোয়েনের বন্ধুরা কল দিয়ে ওকে জানায় যে রুহি কাল ওরই বন্ধুর বোনের বিয়ের বাড়িতে যাবে। রোয়েনকে আর কে পায়, সে তো খুশির ঠেলায় বিছানা রাইখা বিছানার নিচে গড়াগড়ি খায়, মানে সোফায়। আর তারপর ওর বন্ধুকে কল করে জানিয়ে দেয় ও কালকে আসছে। তারপরের কাহিনী তো আপনারা জানেনই, তার নাইবা বলি। চলুন গল্পে ফেরা যাক। আর তারপরই রোয়েন রুহিকে খুঁজতে লাগলো। আর একটা জায়গায় এসেও থেমে পড়ল। সামনেই সোফায় বসে রুহি জুস খাচ্ছিল। ওকে দেখে রোয়েন যেন চোখ ফেরাতে পারল না। রুহি কালো কালারের একটি শাড়ির সাথে ম্যাচিং করা অর্নামেন্টস, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল। উফ, যা লাগতেছে না! রোয়েন তো চোখই ফেরাতে পারতেছে না। রুহি জুস অর্ধেক খেয়েই রেখে ওয়াশরুমে চলে গেল। আর তখনই রোয়েন দৌড়ে গিয়ে ওর অর্ধেক রাখা জুসটুকু খেয়ে নিল। তখনই ওর যেন মাথায় রুহির নেশা চেপে গেল। ওর ঠোঁট মন যেন অন্য কিছু চায়। তাই সে আস্তে করে ওর ওয়াশরুমের পাশের বারান্দায় গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর রুহির বের হওয়ার সাথে সাথে ওকে একটা অন্ধকার রুমে নিয়ে গেল। আর রুহি চিৎকার দিবে যে তারও কোনো উপায় নেই, কারণ রোয়েন ওর মুখ চেপে ধরে রেখেছিল যাতে ও চিৎকার না দিতে পারে। এর মধ্যেই রুহির খুব জোরে রোয়েনের হাতে কামড় দিয়ে বসলো। আর রোয়েন কামড় খেয়ে সাথে সাথে ওর হাত রুহির মুখ দিয়ে সরিয়ে ফেলল। আর বলতে লাগলো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কামড় দিলে কেন? কে তুমি? আর আমাকে এখানে জোর করে নিয়ে এলে কেন? হ্যাঁ বিউটিফুল, আমি রোয়েন। খুব জোরে ওকে ধাক্কা মেরে বলতে লাগলো, ডোন্ট ক্রস ইউর লিমিট রোয়েন, আই অ্যাম ইউর ম্যাম, সো রেসপেক্ট মি। এই বলে ও চেতে ধরলে রোয়েন ওকে ধরেই কিস করে বসলো। রুহি একটু বেশিই জোরে ওকে ধাক্কা মেরেছিল, যার কারণে ও নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আর দেখে ওকে আঘাত দিয়ে চলে যাচ্ছে, তাই ও সরাসরি কিস করে ফেললো। টানা 5 মিনিট ধরে কিস করেই চলেছে। আর এদিকে রুহি ছোটার জন্য ওকে কিল খুশি সব দিয়ে যাচ্ছে আর ধাক্কাও দিচ্ছে, কিন্তু চুল পরিমাণও ওকে সরাতে পারল না। আরে বইন, সরাবে কেমনে? প্রতিদিন জিম করে 6 প্যাকওয়ালা বডি এত সোজা নাকি সরানো? রোয়েন এখন ওকে কিস করেই চলেছে, ছাড়ার কোনো নাম গন্ধ নেই। আরে আরে ভাই, ছাড় মায়াটারে। মায়াটারে কি মায়েরা ফেলবি নাকি? হঠাৎই রুহির চোখের পানি রুহির গাল বেয়ে রোয়েনের হাতে গিয়ে পড়ল। রোয়েন রুহিকে ছেড়ে দিল। আর তার সাথে সাথেই রুহি রোয়েনের গালে খুব জোরে 2টা থাপ্পড় বসিয়ে দিল। আর কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। রোয়েন যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। নীরবেই চোখের কোণা দিয়ে অশ্রু পড়তে লাগলো। রোয়েন ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বের হয়ে চলে এলো। সোজা গাড়ি নিয়ে নদীর পাশে এসে বসে একাধারে একটার পর একটা সিগারেট খেয়েই চলেছে। আর চোখ দিয়ে অশ্রু তা তো পড়তেই আছে, আর কোনো খামাথামি নেই। রোয়েনের রাগে পুরো গা জ্বলে যাচ্ছে। আর এদিকে রোয়েনকে ওর বন্ধু, ওর মা বাবা একের পর এক কল দিয়েই যাচ্ছে। অবশেষে ওর মায়ের কল রিসিভ করলো ও। আর ওর মা বলতে লাগলো ও এখনও কোথায়, বাসায় কেন আসছে না। একটু পর আসছি বলেই কল কেটে দিল রোয়েন। আর কল কাটার সাথে সাথেই ওর বন্ধু জীবনের কল আসলো, যার বোনের বিয়ে থেকেও না বলে চলে আসলো। রোয়েন, কোথায় তুই? এসেই হঠাৎ করে কোথায় চলে গেলি? আর আসবি না তুই নাকি? না, আমি এখন আর আসবো না, অন্য একদিন আসবো। হঠাৎ একটা কাজ পড়ে গেল, তাই আবার চলে আসা লাগলো। সরি রে দোস্ত। আচ্ছা, এই ব্যাপার। ওকে, বাই। তারপর রোয়েন গাড়ি নিয়ে বাসার দিকে যাওয়া ধরল। আর এদিকে রুহিও বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে বাসার দিকে রওনা হলো। কিন্তু বিপত্তি বাঁধল মধ্যরাস্তায়, রুহির গাড়িটা গেল নষ্ট হয়ে। আর ওর সাথে ড্রাইভারও আনেনি। আর আশেপাশে কোনো গ্যারেজও নেই যে গাড়ি ঠিক করতে দিবে। আর ফোনেও চার্জ নেই যে বাসায় ড্রাইভারকে কল দিয়ে জানাবে
ওকে নিতে আসতে। ও বুঝতে পারতেছে না ও এখন কি করবে। এর মাঝেই কতগুলো মাতাল ওখান থেকে যাচ্ছিল, আর রুহিকে রাস্তায় একা পেয়ে ওর ইজ্জত নেওয়ার জন্য যেই ওর পিছে ধাওয়া করলো, আর রুহি দৌড়তে লাগলো আর হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগলো। এর মাঝেই রোয়েনও ওখান থেকেই যাচ্ছিল, আর রুহির গলা শুনে ও সাথে সাথেই ওখানে থেমে গেল আর ওই মাতালদের পিছু নেওয়া শুরু করলো। রোয়েন ওদের কাছে যাওয়ার আগেই দেখলো মাতালদের মধ্যে একজন রাস্তায় মার খেয়ে গড়াগড়ি খাচ্ছে, আর ওর সামনে তাকিয়ে দেখে রুহি আর একজন বাহু ডোরে আবদ্ধ। আরও তা দেখে হেসে গেল, আর মাতালদের মাঝখান দিয়ে একজন বলতে লাগলো, এই, আমাদের জিনিস আমাদের ফেরত দিয়ে দে, আর এখান থেকে বাঁচতে চাইলে চলে যা মেয়েটিকে রেখে। তখন ছেলেটি বলতে লাগলো, আচ্ছা, তাই পারলে ওর গায়ে কেউ হাত দিয়ে দেখ, তারপরে তোদের অবস্থা আমি কি করি তাও দেখ। এই মার শালাকে, আজ ওকে মেরে তারপরেই মেয়েটির সাথে সারা রাত ফুর্তি করব। ছেলেটি হালকা একটা মুচকি হাসি দিয়ে সামনে এগিয়ে গেল আর ওদের এক একটাকে খুব নির্মমভাবে মারা শুরু করলো। ওদের সবাইকে মারতে মারতে আত্মরা করে ফেলেছে, আর তা দেখে রুহি অনেকটা ভয় পেয়ে যায়, কারণ ও ওকে এত রাগতে এর আগে আর কখনো দেখেনি। আর ছেলেটিকে গিয়ে থামাতে লাগলো, কিন্তু ও তো থামছেই না, মারার কাজ করতেই রয়েছে। আর কোনো উপায় না পেয়ে রুহি ওর কসম দিয়ে ওকে থামিয়ে দেয়। ছেলেটি রাগে ফুঁসতে ফুঁসতে একবার রুহির দিকে আর একবার ওই মাতালগুলোর দিকে তাকায়, আর তারপর মাতালগুলোর উদ্দেশ্যে বলতে থাকে, আজ রুহির জন্য তোরা বেঁচে গেলি, না হলে তোদের আজ মেরেই ফেলতাম। আর ইতিমধ্যেই রুহি অনেক ক্লান্ত, আর এত সব ঝামেলার জন্য ও অজ্ঞান হয়ে যায়, আর ছেলেটি ওকে ধরে ফেলে, আর তারপর ওকে ধরে নিয়ে গাড়িতে করে চলে গেল। আর এদিকে রোয়েন ওদের আর ওই ছেলেটির এইসব দেখে অবাক হয়ে যায়, আর পরক্ষণেই ওর ওই মাতালগুলো রুহির সাথে যে খারাপ আচরণ করেছিল এর জন্য ওদের ওইখানেই রিভলভারটা বের করেই ওই জায়গায় মেরে ফেলে দিল। আর কাকে যেন ফোনে বলল ওই ছেলেটির সব খোঁজ নেওয়ার জন্য, আর রুহির সাথে ওর সম্পর্ক কী তা জানার জন্য, আর লাশগুলো যাতে ওই জায়গা থেকে সরিয়ে ফেলে। তারপর গাড়ি নিয়ে ওখান থেকে সোজা বাসায় চলে গেল। আর এদিকে রুহিকে নিয়ে ছেলেটি রোয়েন ওই জায়গা থেকে চলে যায়, আর রুহিকে বাসায় এনে ওর বেডরুমে ওকে শোয়ানো হলো। কিন্তু রুহি জ্ঞান না ফেরায় ওই ছেলেটি ডাক্তারকে দিয়ে বাসায় আসতে বলল। আর রুহির মা বাবা রুহির এই জ্ঞান না থাকার জন্য নানান ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে ওই ছেলেটিকে। বাবা, আমার কি হয়েছে? ও অজ্ঞান কেন? বলছি। তারপর ঘটে যাওয়া সব ওদের বলল। তা বাবা, আমার মেয়েটার তো কিছু হয়নি তো? না আন্টি, আমি থাকতে ওর কোনো ক্ষতিই আমি হতে দেব না। এর মধ্যেই ডাক্তার আসলো আর রুহিকে দেখে বলল, ভয়ের কোনো কারণ নেই, খানিকটা ভয় পেয়েছে তাই অজ্ঞান হয়ে গেছে, কাল সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ওকে ডাক্তার। ডাক্তার যাওয়ার পর ছেলেটিকে রুহির মা বলতে লাগলো, তাহলে আমি রুম দেখিয়ে দিচ্ছি, ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। না আন্টি, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন খাবো না, এখন ফ্রেশ হয়ে ঘুম দেবো একটু। আচ্ছা বাবা। অতপর সবাই নিজ নিজ রুমে এসে ঘুম দিল। আর অন্যদিকে রোয়েন বাসায় এসে বাসায় ঢুকতেই ওর মা ওকে খাওয়ার জন্য ডাকলো, কিন্তু ও বলল ও খাবে না। ওর মায়ের দিকে তাকিয়ে ওর মা ওর দিকে খেয়াল করে দেখলো ওর চোখ পুরো লাল, যেন এখনই চোখ দিয়ে আগুন বের হবে। ওর মা ওকে আর কিছু বলল না। আর রোয়েন সোজা ওর রুমে গিয়ে দরজা আটকে গিটারটা নিয়ে বারান্দায় বসে গান গাওয়া ধরলো। আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল, আড়ালে সব লুকোনো, সেই গল্পেরা সব রঙিন হলো পলকে, তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে ভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি,
আজও আছে সে পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী, আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের সব রঙিন হলো পলকে, তোমাকে হঠাৎ পেয়ে যেন। প্রেম তুমি আসবে ভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সে পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী। তারপর ওর বেডে গিয়ে শুয়ে পড়ল। ক্লান্ত থাকার কারণে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে ও। আগামী দিন রুহির খুব সকালে ঘুম ভেঙে গেল। আরও বাসায় ওর বিছানায় আসলো কিভাবে ভাবতে লাগলো। আর এর মধ্যেই ওর মনে পড়ে গেল কালকে রাতের সব কথা। আর তারপর উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুম থেকে বের হতেই ওর দরজায় নক করলো। ও গিয়ে দরজা খুলে দিতেই দেখে নিল দাঁড়িয়ে আছে, মানে ওই ছেলেটিও গিয়েই ওকে জড়িয়ে ধরল। আরে আস্তে আস্তে কফি। রুহিও আস্তে করে ওকে ছেড়ে দিল। তারপর নীলকে ধন্যবাদ দিল কালকে ওকে বাঁচানোর জন্য। রুহি আরে আস্তে আস্তে, কফি পড়ে যাবে তো। এই নাও তোমার কফি। আরে আমার জায়গায় অন্য কেউ হলেও আমি যে কাজটি করছি তা অন্য কেউ করতো, তা ভেতরে আসতে বলবে না, নাকি রুমের বাইরেই দাঁড় করিয়ে রাখবে? ও হ্যাঁ, আসো ভিতরে। ধন্যবাদ। তা হঠাৎ আমেরিকা থেকে চলে আসলা যে? আর আমাকে একবারও বললা না কেন, বলো তো? আরে আমি তো চাইছিলাম তোমায় সারপ্রাইজ দেব, কিন্তু আমি তো নিজেই এসে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আর তারপর তুমি অজ্ঞান, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে কালকে গাড়িটা খারাপ হওয়ার জন্যই সব গন্ডগোল হয়ে গেল। আচ্ছা থাক, বাদ দাও। তা কোথায় যাবে নাকি এখন? ভার্সিটি যাব। কেন? আসলে তোমাকে বলাই হয় নাই, আমি একটা ভার্সিটির টিচার হিসেবে জয়েন করেছি। আর কয়েকদিন হলো ছুটি নিয়ে বাসায় আছি, তাই আজ যেতে হবে। ও আচ্ছা, তাহলে ভার্সিটির ক্লাস শেষ হবে কয়টায় তাই বলো, আমি চলে আসবো। আর তারপর দুজন মিলে খুব ঘুরবো। ওকে? ওকে, এই সময় চলে আসবা। ওকে হুম। আচ্ছা, বাই। ওকে, বাই। তারপর রুহি গাড়ি নিয়ে ভার্সিটির জন্য বের হয়ে গেল। আর এদিকে রোয়েনের ঘুম ভাঙল। ও উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেল। গাড়ি ড্রাইভিং করতে করতে রুহির কথা ভাবতে ভাবতে ক্যাম্পাসে চলে আসলো। আর এসেই গাড়ি পার্ক করে বের হতেই ওর বন্ধুদের ডাকে ওদের আড্ডায় চলে আসলো। আর এসে বসতেই ওর বন্ধুরা বলতে লাগলো, রোহিন, খবর কি তোর? তোর তো আজকাল কোনো খবরই নেই। থাকো কোথায় মামু? আরে বেটা, বুঝছিস না, বন্ধু আমাদের প্রেমে পড়েছে। তাও আবার কার জানিস? না, বল কার। বলবো? এই না, আমাদের সুন্দরী ম্যাডামের। হা 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 হা। কি? হ্যাঁ, আর ইয়া সত্য। তবে রে বলেই দৌড় দিল ওর বন্ধুর পিছনে। রোয়েন আর দৌড়তে দৌড়তে রোয়েন গিয়ে ধাক্কা খেলো একটা মেয়ের সাথে। আর সাথে মেয়েটি পড়েছে নিলে রোয়েন ধরে ফেলে। আর মেয়েটি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। মেয়েটিকে বলে, আপনি ঠিক আছেন? হ্যালো। ও হ্যাঁ, ধন্যবাদ। আই রিয়েলি সরি, আসলে আমি খেয়াল করিনি। না, সমস্যা নেই। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? শিওর, আমি রোয়েন। আপনি? আমি নীলা। আচ্ছা, বাই। আপনার সাথে পরে কথা হবে। এই বলে রোয়েন ওখান থেকে চলে আসে। কারণ ও মেয়েটির সাথে কথা বলার সময় খেয়াল করলো রুহি উপর দিয়ে যাচ্ছে, তাই সময় নষ্ট না করে চলে গেল। রোয়েন রুহির কাছে গিয়েই ওকে ওর নাম ধরে ডাক দিল। এটা শুনেই রুহি রোয়েনের দিকে রাগি চোখে তাকালো। আর তারপর রোয়েন নিজেকে সামলিয়ে বলতে লাগলো,
সরি ম্যাম, কিছু কথা ছিল। বলো। এখানে না, একটু সাইডে গিয়ে কথা বলতে চাইছিলাম। রুহি বিরক্তিকর একটা ভাব নিয়ে বলতে লাগলো, আচ্ছা চলো রোয়েন রুহির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। আসলে ম্যাম, আমি ওইসব দিনের জন্য সরি, আমাকে প্লিজ মাফ করে দেবেন। রুহি কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। থ্যাংক ইউ ম্যাম। রুহি ওর দিকে তাকাতেই ও হাত সরিয়ে নিল আর বলতে লাগলো, সরি ম্যাম। যাও, ক্লাসে যাও। হুম। রোয়েন ওখান থেকে ক্লাসে চলে আসতেই ওর বন্ধু বলতে লাগলো, কি মামা, কেমন প্রেম চলতেছে? দূর, এখন পর্যন্ত তো প্রপোজই করলাম না। আগে থেকে প্রপোজ করো, নাহলে ফাঁকি অন্যজন কিন্তু হাত দিতে পারে। বলেই ক্লাসে চলে গিয়ে বসলো আর তার সাথে সাথেই স্যারও ওর পিছে পিছে ক্লাসে ঢুকে পড়ল। ও মনোযোগ সহকারে স্যার কথা শুনছিল, কিন্তু ওর দিকে কেউ তাকিয়ে রয়েছে তারও খেয়াল করেনি। এর মধ্যেই স্যার বলতে লাগলো, এই মেয়ে, তুমি দাঁড়াও। স্যার পিছনে কাকে যেন উদ্দেশ্য করে বলল। এর মধ্যেই সবাই পিছনে তাকিয়েছে, শুধু রোয়েন বাদে। এই মেয়ে, কি হলো, এখনো দাঁড়াও না কেন? কেউ দাঁড়ায়নি এখনো, তাই এবার স্যার একটু চিৎকার দিয়েই বলল, এই মেয়ে। জি জি স্যার, আমাকে কিছু বলছেন? তোমার মনোযোগ কোথায়? দেখছি কতক্ষণ ধরেই দরজা দিকে তাকিয়ে আছো, আর আমি কত ডাক দিলাম, একটা কথারও অ্যান্সার দিলা না। বলো তোমার নাম কি? সরি স্যার, আর আমার নাম নীলা, নতুন ভর্তি হয়েছি। আজকের মতো মাফ করে দিলাম, পরে যেন আর এমন না হয়। ওকে স্যার। এই বলে বসে গেল। আর এদিকে রোয়েনকে ওর বন্ধু বলতে লাগলো, আরে এটা না সকালের মেয়েটা যার সাথে তুই ধাক্কা খেয়েছিলি? তার দেখ মেয়েটাকে কিন্তু দেখতে সুন্দর, চাইলে প্রেম করতে পারিস। কিন্তু দূর, বাদ দে তো। তুই ভালো করে জানিস আমি শুধু রুহিকে ভালোবাসি। বুঝেছি। বুঝলে, চুপ থাক। অতঃপর স্যার চলে যাওয়ার পর রুহি ক্লাস নিতে আসে, আর রোয়েন সে তো তার মায়াবতীর দিকে একভাবে তাকিয়ে আছে, যেন কত দিন ধরে দেখেনি। ঠিক সেইভাবে রুহি ওদের ক্লাস নিতে নিতে অনেকবার ওর দিকে খেয়াল করলো, কিন্তু কিছু বলল না ও। আর এদিকে নীলাও খেয়াল করলো রোয়েন ম্যাডামের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, আর ম্যাডাম ওর দিকে বারবার চাইছে। ওর সহ্য হচ্ছিল না, কারণ ও যে রোয়েনকে ভালোবেসে ফেলেছে। তাই ও অপেক্ষা করতে লাগলো কখন এই ক্লাসটা শেষ হবে, আরও তারপরই ওকে ওর মনের কথা জানাবে। অবশেষে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ম্যাডাম অর্থাৎ রুহি বের হয়ে গেল, আর তারপরই সব স্টুডেন্টও বের হতে লাগলো। তাই রোয়েন আর রুহির সাথে সাথে বের হতে পারল না। আর পিছনের দিক দিয়ে রোয়েনকে নীলা ডাক দিল। ও পিছনে তাকিয়ে আবার সামনে চলে গেল, কারণ ওর একটাই এখন কাজ রুহির সাথে কথা বলা। তাই ও আর দেরি করলো না। আর এদিকে নীলা রোয়েনের পিছু নিল যে আজই ওকে পারপোজ করবে। রোয়েন বের হতেই দেখলো সামনের সেদিন রাতের ওই ছেলেটা দাঁড়ানো, মানে নীল দাঁড়ানো। ওকে দেখেই রোয়েন রেগে গেল, তাই রুহি যেই ধাওয়া করলো ওদিকে, তখনই রোয়েন রুহিকে ডাক দিল। রুহি ফিরে ওর দিকে তাকানোর সাথে সাথে ও কাছে গিয়ে বলতে লাগলো, এই ছেলেটাকে? তোমার তাতে কোনো দরকার নেই। দরকার আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না, আর আমাদের মাঝে বয়সের অনেক গ্যাপ, আর তুমি আমার ছোট, প্লাস আমার ছাত্র। আমার কোনো সমস্যা নেই তাতে, আমি তবুও তোমাকে চাই। দেখো, রুহি কথা বলা শেষ হতে না হতেই নীল রুহির কাছে চলে আসলো আর বলতে লাগলো, রুহি, কোনো সমস্যা? না, চলো। ওকে, চলো। নীলের কাছে রুহি আর রোয়েনের ব্যাপারটা ঠিক সুবিধের মনে হলো না, তাই ও ভাবছে আজকেই ও রুহিকে ওর ভালোবাসার কথা জানাবে। আর রোয়েন যে জায়গায় দাঁড়ানো ছিল ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে রইল, আর সাথে সাথে ফোন দিয়ে ওদের পিছু নিতে বলছে ওর একজন লোককে। কল কেটেই পিছনে ফিরতেই দেখে সব স্টুডেন্ট একসাথে আছে, আর নীলা ওদের সামনে। রোয়েন সবাইকে এক সাইড দিয়ে যাওয়া ধরলে নীলা ওকে ডাক দেয় একটু জোরেই। রোয়েন পিছনে ফিরে বলে, আমাকে কিছু বলবে?
হুম, কিছু বলার ছিল। ওকে, বলুন। সাথে সাথেই নীলা মাটিতে বসে ওকে প্রপোজ করে ফেললো। রোয়েনকে আর চারপাশ দিয়ে সবাই বলতে লাগলো, সে ইয়েস, সে ইয়েস, সে ইয়েস। রোয়েন ওকে বলল, সরি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি কি দেখতে খারাপ? না আমার ভেতর কিছু কমতি আছে যে আমাকে ভালোবাসতে পারবে না? বলো রোয়েন, বলো। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, বুঝতে পারছেন? আর আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি অন্যজনকে ভালোবাসি, যাকে নিজের জীবন ভাবি। তাই আম সরি। না, তুমি শুধু আমার জন্য, কারো না। রোয়েন ওকে নিচের থেকে না সরাতে পেরে ওকে ধাক্কা মেরে সরিয়ে আর রেগে গিয়ে ওকে থাপ্পড় মেরে দেয় আর বলতে থাকে, আমার আশেপাশেও আসার চেষ্টা করবে না। এই বলে ও চলে আসে আর নীলা কাঁদতে কাঁদতে ওখান দিয়ে চলে যায়। আর এদিকে রুহিকে নিয়ে নীল নানান জায়গায় ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে কখন সে রাত হয়ে গিয়েছে তা রুহি খেয়ালই করেনি। যখন খেয়াল করলো তখন নীলকে রুহি বলতে লাগলো, চলো নীল, এখন বাসায় যাই, আমার আর ভালো লাগতেছে না। যাব। আগে একটা জায়গায় যাব, তোমাকে কিছু দেখানোর ও বলার আছে। আচ্ছা। আর অন্যদিকে রোয়েন এক ইনফর্মার রোয়েনকে প্রতি মুহূর্তের খবর ওকে বলতে থাকে। আর রোয়েনকে ওর ইনফর্মার সব বলার পর আর দেরি না করে সোজা ওই জায়গায় চলে যায়। আর এদিকে রুহিকে নিয়ে নীল একটা বড় রেস্টুরেন্টের সামনে গিয়ে থামে আর বলতে থাকে, আমি ভেতর দিয়ে একটু আসছি, তুমি একটু ওয়েট করো। ওকে। যেই নীল ভিতরে যায় তখনই রোয়েন এসে ওকে ওখান থেকে নিয়ে যায় অজ্ঞান করে, কারণ ও জানে রুহি এমনিতে ওর সোজা কথাই ওর সাথে যাবে না। তাই ও বাধ্য হয়ে এই কাজটি করা লাগলো। আর নীল সে ভেতরে সব আগেই আয়োজন করে রেখেছিল। ও ভেতরে এটাই দেখতে গিয়েছিল যে সব কিছু ঠিক আছে কিনা। আর যখন রুহিকে নিতে আসবে তখনই ও দেখে রুহি নেই। ও পাগলের মতো ওকে খুঁজতে লাগলে অবশেষে ওকে না পেয়ে পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হয়। আর অন্যদিকে রোয়েন ওকে নিয়ে সোজা কুয়াকাটা চলে আসে আর তারপরে ওকে নিয়ে একটা রুম বুক করে ভিতরে নিয়ে যায়। আর পরে রুমে গিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আর তার সাথে সাথেই ওর জ্ঞান ফিরে আর ও রোয়েনকে এক রুমে দেখে চিৎকার দিয়ে বলে ওঠে, আমি কোথায় আছি আর তুমি আমাকে কেন অজ্ঞান করে নিয়ে এসেছো এখানে, বলো। কেন? আমার সাথে কথা বললে দোষ, দেখা করলে ক্ষতি, আর যখন তোমাকে নিয়ে ঘুরে বেড়াই তখন তো খুব মজা পাও, তাই না? আর আমি ভালোবাসার কথা বললেই দোষ কেন? আমাকে কি ভালোবাসা যায় না? আমার কোন দিক দিয়ে কোনো কিছু কম আছে? কোনো কিছু কম আছে নাকি? বিশ্বের 1 নম্বর বিজনেসম্যানের ছেলে আমি, আর আমার জন্য সব মেয়ে পাগল, আর আমি শুধু তোমার জন্য পাগল। এই রোয়েন আহমেদ আজ পর্যন্ত কাউকে ভালোবাসেনি, শুধু তোমায় ছাড়া। তোমায় পাগলের মতো ভালোবাসি, আর তুমি তো আমায় ভালোবাসছই না, উল্টো ওই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছ। জেনে রেখো, তুমি শুধু আমার আর কারো না। রুহি চৌধুরী শুধু এই রোয়েন আহমেদের, আর কারো নয়। খুব জোরে চিৎকার দিয়ে ওঠে রোয়েন, যা শুনে রুহি ভয়ে কেঁপে ওঠে আর বলতে থাকে, তোমাকে আমি কোনো দিনও ভালোবাসবো না, আর তুমি আমার শুধু ছাত্র, এর বেশি কিছু নয়। আমি তোমায় কখনো ভালোবাসবো না। আর শুনে রাখো, ওই ছেলেটাকে আমি ভালোবাসি, আর ওর নাম নীল, যে আমার ভালোবাসা। আমি ওকে শুধু ভালোবাসি। আর সরো, আমি বাসায় যাব। রুহি ওকে মিথ্যা বলল, কারণ ও চায় না যাতে ওর আর রোয়েনের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠুক আর ও যেন ওকে ভুলে যায়। কিন্তু না, রোয়েন এখন ওর চাইতেও আরও রেগে গিয়েছে। আর রাগের মাথায় ওর এমন কিছু করে ফেলবে তা ওকে কখনো ভাবতেও ও পারেনি। রোয়েন সোজা গিয়ে ওর শাড়ি এক টানে খুলে ফেলে। ওর এই কাজ দেখে রুহি ওকে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। এতে করে রোয়েন আরও রেগে যায়। আর রোয়েন রেগে গেলে ওর কোনো কিছুতেই হুঁশ থাকে না। ও মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয় তখন, যাকে এক কথায় বলে মানুষ নামে পশু। রোয়েন ওর কাছে গিয়েই ওর সব জামা কাপড় খুলে ফেলে। আর রুহি ওর ইজ্জত বাঁচাতে বারবার রোয়েনের কাছে বলতে থাকে, প্লিজ আমার এই ক্ষতি করো না। আমি তোমার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাইছি। আমার এই সর্বনাশ তুমি করো না প্লিজ। রুহি কান্না করতে করতে বলতে থাকলো, কিন্তু রোয়েন ওর কোনো কথাই শুনল না।
ওর উপর ঝাঁপিয়ে পড়ল আর সতীত্ব ওর কাছ থেকে কেড়ে নিল। আর রুহি কাঁদতে কাঁদতে একসময় নিজের সতীত্ব রোয়েনের কাছে সঁপে দিল। রুহিকে মধ্যরাতের দিকে রোয়েন ছেড়ে দিল। আর এদিকে রুহি কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো রোয়েন আজ ওর সাথে কি করলো। ওর সব কেড়ে নিল, ওকে দর্শন করলো। হ্যাঁ, রোয়েন ওকে অবৈধভাবে দর্শন করলো। আর একটা সময়ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। খুব সকালে রোয়েনের ঘুম ভাঙল। আরও চোখ খুলেই দেখতে পেল ও রুহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর রুহি বাচ্চাদের মতো ঘুমিয়ে রয়েছে। আর রুহির দিকেও তাকিয়ে দেখল ওর গায়ে একটা কাপড়ও নেই। রোয়েনের কালকে রাতের কথা মনে পড়তে নিজেকেই নিজে দোষারোপ করা শুরু করলো। কি করে পারলো ওর ভালোবাসাকে কষ্ট দিতে? কি করে ও তাকে দর্শন করলো? নিজেকেই নিজে বলতে লাগলো, ছি, আমি মানুষ না আমি জানোয়ার? হ্যাঁ, ওকে আমার ভালোবাসাকে শেষ পর্যন্ত ধর্ষণ করলাম। রোয়েন একটু নড়ে চড়ে উঠতেই রুহির ঘুম ভেঙে গেল। আর ও উঠেই রোয়েনকে বলতে লাগলো, সারা রাত আমার ইজ্জত নিয়ে স্বাদ মেটেনি, তাহলে এখন আবার নিজের স্বাদ মেটাও। আমায় নাকি ভালোবাসো? এই তোমার ভালোবাসার নমুনা? ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। তুমি এমন নীচ একটা মানুষ। রোয়েন কিছু বলছে না, শুধু শুনে গেল। কারণ রুহির প্রত্যেকটা বলা কথাগুলো সত্যি। আজ ওর রাগের কারণে ওর ভালোবাসার ইজ্জত নষ্ট করে ফেললো ও। না, এখন আর দেরি করা যাবে না, আজই আমি ওকে বিয়ে করব। ও রুহিকে নিচু হাতে রেডি করিয়ে দেয়। কিন্তু রুহি কিছুতেই রোয়েনের কথা শুনতে ছিল না। তাই ধমক দিয়েই ওকে রেডি করিয়ে দিল। আর রোয়েনও রেডি হয়ে বের হলো। ওর মূল উদ্দেশ্য আজই রুহিকেও বিয়ে করবে। আর রুহি গাড়িতে বসে একটা কথাও বলেনি। রোয়েন গাড়ি ড্রাইভ করতে করতেই কাকে যেন ফোন দিয়ে সব রেডি করে রাখতে বলল। ওরা এসে গেছে কাজী অফিসের সামনে। আর রোয়েন নেমেই রুহিকে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। কিন্তু রুহি কিছুতেই ভিতরে যেতে চাইছিল না। তবুও রোয়েনের জন্য বাধ্য হয়ে ভিতরে ঢুকলো। আর বলতে লাগলো, এখানে ও কেন নিয়ে এসেছে? রোয়েন কিছু না বলেই ওকে নিয়ে ভিতরে ঢুকতে লাগলো। ও আবার একই প্রশ্ন করতে লাগলো। তাই রোয়েন বলল, চুপ, এটা কথা বলবে না, শুধু আমার সাথে সাথে আসো। রুহি রোয়েনের পিছনে পিছনে ভিতরে ঢুকলো। আর ভিতরে দেখলো রোয়েনের কিছু বন্ধু দাঁড়ানো। আর রোয়েন কাজীকে বলতে লাগলো বিয়ে পড়াতে। রুহি তখনই দেখে ওর পাশেই ফল কাটার ছুরি, যা একটু আগেই কাজী সাহেব ফল কেটে খেয়ে সরাতে ভুলে গেছিল। আর সেটাই রুহি হাতের কাছে পেয়ে রোয়েনকে হুমকি দিল, যদি ওকে বিয়ে করতে চায় তাহলে ও নিজের জীবন শেষ করে দিবে। রোয়েন রুহিকে তখন বলতে থাকে, রুহি, এই কাজ ভুলেও করো না, কারণ যদি এই কাজ করো তাহলে তোমার মা বাবার ক্ষতির জন্য তুমিই দায়ী থাকবে। মানেটা খুব সহজ, যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার মা বাবাকে আমার লোকেরা মেরে দেবে। রুহি ভয়ে ওর হাতের চাকু নিচে ফেলে দিয়ে বলতে থাকে, প্লিজ ওদের কিছু করো না, আমি তোমার সব কথায় রাজি। কান্না করে দিয়ে বললাম, এই তো ভালো মেয়ে, কাজী সাহেব বিয়ে পড়ান। অতঃপর ওদের বিয়ে হয়ে গেল। আর ওরা বের হতেই ওদের সামনে এলো। বিয়ে শেষ হতেই কাজী অফিস থেকে রোয়েন রুহির হাত ধরে বের হলো। ওরা বের হতেই ওদের সামনে এলো পুলিশের কয়েকটি গাড়ি। আর রোয়েন একটুও চমকায়নি, বরং ডেভিল হাসি দিয়ে রুহির কানের কাছে মুখটা নিয়ে বলল, রুহি, তোমার বাবা মা কিন্তু এখনো আমার কাছে, তাই যা বলার বুঝে শুনে বলো, ঠিক আছে? এর মধ্যেই পুলিশ বন্দুক ধরে ওদের সামনে আসলে রোয়েন বলল, পুলিশ অফিসার, এনিথিং রং? হ্যাঁ, আপনাদের সবাইকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন? আমাদের অপরাধ, আর এর থেকে বড় কথা আপনি আমায় চেনেন। আপনাকে আমার চেনার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের এই কারণে নিয়ে যাচ্ছি যে আপনারা রুহি ম্যাডামকে অপহরণ করেছেন এবং এটা আমাদের বলা হয়েছে। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? আমি বা আমরা রুহিকে অপহরণ করবো কেন? ইভেন ও আমার ওয়াইফ এখন। আর বিশেষ না হলে রুহিকে অ্যাস্ক করে দেখুন। ম্যাডাম, আপনিই বলুন। কিছুক্ষণ চুপ থেকে রুহি বলতে লাগলো, জি রোয়েন আমার স্বামী, আর আমরা কিছুক্ষণ আগেই বিয়ে করেছি, আর তা নিজের ইচ্ছেতেই। তাহলে আপনি কাউকে কিছু না বলে ওদা হয়ে কেন গিয়েছিলেন?
আসলে আমার ইচ্ছে ছিল আমরা পালিয়ে বিয়ে করব, তাই কাউকে কিছু না বলে এখানে চলে এসেছি। ওকে, তা মিস্টার আপনি কে? আমি রোয়েন আহমেদ, রুহান আহমেদের একমাত্র ছেলে। আপনি বিজনেসম্যান রোহান আহমেদের ছেলে? হ্যাঁ। সরি স্যার, আমরা বুঝতে পারিনি, ক্ষমা করবেন। হুম। আচ্ছা স্যার, আমরা চলি তাহলে। আসুন। অতঃপর পুলিশ চলে যাওয়ার পর রোয়েন ওর বন্ধুদের থেকে বিদায় নিয়ে রুহিকে নিয়ে গাড়িতে বসলো। ওরা আর এখানে এক মুহূর্তও থাকবে না, সোজা ঢাকা চলে যাবে। রোয়েন গাড়িতে বসে ড্রাইভ করতে করতে বলতে লাগলো, বাহ, মিসেস রোয়েন হওয়ার পর তো আমার জন্য ভালোই মিথ্যে বলতে পারেন। ওটা তোমায় বাঁচাতে নয়, আমার মা বাবাকে বাঁচাতে, না হলে আমি নিজের হাতে তোমাকে মেরে দিতাম। রুহি কান্নার সাথে রেগে কথাগুলো বলতে লাগলো, তাও ভালো, অন্ততপক্ষে বলেছে তো। তা যেভাবে বলো, আমি তাতেই খুশি। রুহি আর কিছু বলল না, চুপ করে রইল আর মনে মনে বলতে লাগলো, তোকে আমি কখনোই মাফ করব না। অন্তত পক্ষে তোর মতো কোনো ধর্ষককে কখনো স্বামী হতে পারে না। তোকে আমি ঘৃণা করি, শুধু ঘৃণা করি। যতই ঘৃণা করো আমাকে, ভালো ঠিকই আমায় বাঁচতে হবে তোমাকে। রুহি ওর কথা শুনে ওর দিকে তাকিয়ে আবার জানালার দিকে তাকালো, কিছুই বলল না। কিছুক্ষণ পর রোয়েন ড্রাইভিং করার সময় খেয়াল করলো রুহি ঘুমিয়ে পড়েছে। ও ওকে নিজের কাছে এনে এক হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ড্রাইভিং করার দিকে মন দিল। ওদের উদ্দেশ্য এখন যত দ্রুত সম্ভব ঢাকা পৌঁছনো। সকাল 10টা বাজে আনুমানিক। তখন রুহির ঘুম ভেঙে গেল, আর ও যা দেখলো তা দেখার জন্য রুহি প্রস্তুত ছিল না। রুহি নিজেকে আবিষ্কার করলো একটা নির্জন রুমে, কিন্তু এই রুমটা কার বা কাদের বাসায় আছে তাই ও বুঝতে পারল না। রুহি বিছানার সামনে তাকাতেই দেখলো ওর অনেকগুলো ছবি দেওয়ালে টাঙানো। ও উঠে ছবিগুলো দেখতে লাগলো, কিন্তু এই ছবিগুলো ও তোলেনি। তাহলে তুললো কে? আর তার পাশেই ও দেখতে পারলো রোয়েনের কয়েকটা ছবি। তারপর ও বুঝতে পারল এই কাজগুলো কার। এর মধ্যেই দরজায় কে যেন নক করে রুমের ভিতরে ঢুকলো। ও তাকিয়ে দেখলো রোয়েন ভিতরে আসছে, আর এসেই ওকে বলল, কি, তোর তাহলে ঘুম ভাঙলো? আসো, ফ্রেশ হয়ে নিচে এসো। কিন্তু আমার তোমার সাথে কিছু কথা ছিল। বলো। আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসতে পারবো কিনা জানি না। তুমি আমার থেকে কোনো দিনও স্ত্রীর অধিকার পাবে না। আর যা সেদিন করেছো, আর তারপর তোমাকে আর ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তুমি কি চাও বলো, তাই হোক। আর সেদিনের জন্য পালে আমি মাফ করে দিও। আমি যা চাইবো তাই দিবে তো? দিব, বলো। আমি ডিভোর্স চাই। দাও আমাকে ডিভোর্স দাও, না হলে আমি তোমায় ডিভোর্স দিব। রোয়েনের রুহির কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু ও চায় না জোর করে ওকে ভালোবাসতে। ওর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে রুহি নিজেই ওকে ভালোবাসবে। ও যেভাবে পারুক সেইভাবেই রুহিকে নিজের করার চেষ্টা করবে। তাই ও রুহিকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, দিব, কিন্তু তার জন্য 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, না হলে ডিভোর্স দেওয়া যাবে না। অনেক কষ্টে কান্না চাপিয়ে রোহিন, ঠিক আছে, আমি আমার বাসায় যেতে চাই। আর এই বাসা কার? আমি এখানে থাকবো না। তা যেতে পারবে, কিন্তু একেবারের জন্য নয়, কিছুদিনের জন্য। কারণ আমাদের ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আর হ্যাঁ, তোমার মা বাবা আমাদের বাসায় কিছুক্ষণের মধ্যেই আসছে, আর রেডি হয়ে নিচে এসো। আর হ্যাঁ, প্লিজ আমার মা বাবার সামনে একটু নর্মাল ব্যবহার করো, না হলে তাদের কষ্ট আর সম্মান নষ্ট হবে। আমার এই অনুরোধটা প্লিজ রেখো। ঠিক আছে। রুহি আর কিছু বলতে যাবে, এর মধ্যেই দরজায় কে যেন নক করলো। রুহি তাই থেমে গেল, আর কিছু বলল না। রোয়েন গিয়ে দরজা খুলে দিল, দেখলো ওর মা আসছে। দরজা খুলেই ও বলতে লাগলো, আরে মা, তুমি আসতে গেলে কেন? আমরাই তো নিচে আসতেছিলাম। তুই সর, একে তো মেয়েটাকে বিয়ে করলি না জানি, তার উপর আমাকে আবার জ্ঞান দিতে আসছিস। সত্য? হ্যাঁ, ছেলে বউকে পেয়েছো না, তাই এখন ছেলে পর হয়ে গেল। তাই হয়েছিস।
তারপর ঢুকে মা রুহির কাছে গেল। রুহি রোয়েনের মাকে পা ধরে সালাম করলো। ওর মা রুহিকে বলতে লাগলো, থাক মা, আমাকে পা সালাম করতে হবে না। তুমি এখন এখান থেকে আমার মেয়ে। মেয়ে কি মায়ের পা ধরে নাকি? আমার বুকে আসো। আন্টি। কি বললে তুমি? আন্টি একদম চলবে না, মা বলে ডাকো, ঠিক আছে? ঠিক আছে মা। এই তো আমার সোনা মেয়ে। এই রোয়েন, যা, তোর বাবা তোকে ডাকছে। যাচ্ছি। রোয়েন চলে যাওয়ার পর রোয়েনের মা রুহিকে বলতে লাগলো, মা একটা সত্যি করে কথা বলবে? মা বলুন, কি জানতে চান? রোয়েন তোমাকে জোর করে বিয়ে করেছে, তাই তো? না মা, আমার ইচ্ছেতেই আমরা বিয়ে করেছি। থাক মা, মিথ্যা বলো না, আমি সব জানি। রোয়েনের বন্ধু আমাকে সব বলেছে। তুমি ওর ভার্সিটির ম্যাডাম, তাই না? রুহি এইবার কেঁদেই দিল, কারণ এতক্ষণ পর মনে হলো ও নিজের মায়ের সাথেই ও কথা বলছে। রোয়েনের মা রুহিকে নিজের কাছে নিয়ে বলতে লাগলো, থাক মা, কেঁদো না। জানো, আমার ছেলেটা না একদম একরোখা, খুব রাগী। যেটা বলবে আর যেটাই চাইবে তাই করবে, নিয়েই ছাড়বে। কিন্তু ওর মনটা খুব ভালো, কোনো দিনও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। এবং ওর রাগ উঠলে ওর কোনো খেয়াল থাকে না, ও একটু বেশি রাগী। কিন্তু তবুও আমরা ওকে কিছু বলি না। কেন জানো? কেন? কারণ যখন ওর বাবার আর আমার বিয়ে হয়, তার অনেক বছর পরও আমার গর্ভে আসে। যেন আল্লাহর কাছে অনুরোধ কাদার পর ওর জন্ম হয়। তাই ওকে আজ পর্যন্ত কেউ কোনো দিন শাসন করেনি। আদর করতে করতে আজ এমন এমন যে কাজ করবে তা আমরা কোনো দিনও ভাবতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও মা। না মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি তো এখন থেকে আমারও মা, আর মেয়ের কাছে কি মা কোনোদিন মাপ চায় বলুন? তা এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? জি মা, বলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আর হ্যাঁ, পারলে আমার পাগল ছেলেটাকে একটু ভালোবেসো, কারণ ও যে তোমায় ছাড়া মরে যাবে। বড্ড ভালোবাসে আমার ছেলেটা তোমায়। ওকে একটু মানুষ করো, আর দেখবে তাহলেও তোমার মাথায় করে রাখবে। আচ্ছা মা, তুমি রেডি হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। আর একটু পর তোমার মা বাবা আসবে। ঠিক আছে মা, আমি রেডি হয়ে আসছি। তারপর রোয়েনের মা চলে গেল, আর রুহি ভাবতে লাগলো ওর অবশেষে কষ্ট বোঝার জন্য একজন মানুষ হলো। তারপর ও ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আর এদিকে রোয়েন ওর বাবার কাছে গিয়ে কিছুক্ষণ বকা খেলো। আর ওর বাবা বলতে লাগলো, তোর থেকে আমরা এসব আশা করিনি। একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিভাবে তুই ওকে জোর করে বিয়ে করলি? রোয়েন চুপ করে শুধু শুনছে। ওর বাবা আবার বলতে লাগলো, আমি ওর বাবা মাকে বলে দিয়েছি, ওরা আসছে, ওদের সাথে কথা বলে তোদের আবার বিয়ে হবে। যা এখন তুই এখান থেকে। আর শোন, বোমাকে নিয়ে আমার কাছে আয়। জি। রোয়েন ওর বাবার রুম থেকে বের হয়ে সোজা ওর রুমে চলে এলো। এসে দেখলো রুহি গোসল করে সদ্য বের হয়েছে, আর আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। ওর কিরকম একটা নেশা চেপে গেল। ও গিয়েই রুহির কোমর জড়িয়ে ওর চুলের গন্ধ নিতে লাগলো। রুহি টের পেয়েই দেখলো রোয়েন ওর কোমর জড়িয়ে ওর চুলের গন্ধ নিচ্ছে। রোয়েনের প্রত্যেকটা স্পর্শ ওকে পাগল করে দিচ্ছে। যেই রোয়েন ওকে ঘুরিয়ে কিস করতে যাবে, অমনি রোয়েনকে ও এক ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল, আর ঠাস করে চর মেরে দিল। আর বলতে লাগলো, তোকে আমি আমাকে স্পর্শ করতে মানা করেছি না? আমি বলছি না আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে? কোনো অধিকার দিব না আমি তোকে। তারপরও কেন বারবার আমার কাছে আসিস? আর একবার যদি আমার কাছে আসিস তাহলে আমি নিজের জান দিয়ে দেব। একবার তোর আমার ইজ্জত নিয়ে স্বাদ মেটেনি? ঠিক আছে, নে এখন আবার মিটা। রুহি রেগে নিজের শাড়ির আঁচল ফেলে দিয়ে রোয়েন কিছু না বলে ওর শাড়ির আঁচল উঠিয়ে দিয়ে, সরি, মাফ করে দিও। তোমার বাবা নিচে নিয়ে যেতে বলেছে, আসো।
এই বলেই রোয়েন নিজের চোখের জলটা মুছে ফেলে যাতে রুহি না দেখে। রোয়েনকে আজ পর্যন্ত কেউ গায়ে হাত তোলেনি, আর রুহিকে যখন থেকে ভালোবাসার কথা বলেছে সেই থেকেই ও ওর হাতে চর খেতে খেতে আসছে। তারপর রোয়েনের পিছে পিছে রুহিও নিচে গেল, আর বাবার সাথে কথা বলে ও রুহির তাদের দুজনকেই পছন্দ হলো, শুধু রোয়েনকে ছাড়া। অতপর ওর খাবার টেবিলে গেল। রুহি দেখলো ওর সব পছন্দের সব খাবার টেবিলে সাজানো। ও অবাক হচ্ছে এই ভেবে যে ওর পছন্দের খাবার রোয়েনের মা কিভাবে জানলো। তখনই রোয়েনের মা বলে উঠল, কি অবাক হচ্ছ? এই ভাবছো বুঝি আমরা কিভাবে জানলাম তোমার পছন্দের সব কিছু, তাই তো? তাহলে শোনো, রোয়েন বলেছে সব কিছু কালকে। রুহি হালকা একটু লজ্জা পেল, আর রোয়েনের দিকে চেয়ে এক পলক দেখল। রোয়েন সে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে নিচের দিকে চেয়ে। রুহি ভাবতে লাগলো এই মানুষটার আর ওর কত রূপ দেখা লাগবে, ও তাই ভেবে পাচ্ছে না। রোয়েনের মায়ের ডাকে হুঁশ ফিরল ওর, আর সে বলতে লাগলো, খাও মা। সবাই খেয়ে নিজ নিজ রুমে চলে গেল, আর রোয়েন সে চলে গেল ছাদে ওর প্রিয় গিটারটা নিয়ে। আর এদিকে রুহি রুমে ঢুকে সবকিছু ঘুরে দেখতে লাগলো। এর মধ্যেই গিটারের শব্দ শুনে অনুসরণ করে ওপরে ছাদের দিকে যেতে লাগলো। রোয়েন এক কোনায় বসে নিজ মনে গিটারের সুর তুলছে আর সিগারেট কিছুক্ষণ পর পর টানছে, আর তার শেষে গান ধরলো। तेरे जाने का गम और ना आने का गम, फिर जमाने का गम क्या करे। राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर न मिले। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। इरादे फिर से जाने की नहीं लाना, तुम ही आना। मेरी देहने जिससे होकर बहारें जब गुजरती है, यहाँ क्या धूप क्या सावन, हवाएं भी बरसती हैं। हमें पूछो क्या होता है बिना दिल की जिए जाना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। कोई तो राह होगी जो मेरे घर को आती है, करो पीसा सदाओं का, सुनो क्या कहना चाहती है। तुम आओगे मुझे मिलने, खबर ये भी तुम ही लाना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। রোয়েন গান গেয়েই পাশে ফিরতেই দেখে রুহি চোখ বুজে গান শুনতেছে। ও উঠে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। রুহি কোনো গানের আওয়াজ না পেয়ে পাশে ফিরে তাকাতেই লজ্জা পায়, কারণ রোয়েন ওর দিকে একভাবে তাকিয়েছিল। আর ওর সাথে সাথেই ওখান থেকে দৌড়ে নিচে চলে যায়। আর রুহির এভাবে লজ্জা পেয়ে চলে যাওয়াতে রোয়েন মুচকি হেসে নিচে চলে আসে। আর এর মধ্যেই রুহির মা বাবা চলে আসে, কিন্তু নীল আসে না। আর রোয়েনের মা তাদের বসতে দিয়ে রুহি আর রোয়েনকে ডাকতে ওদের কাছের লোককে উপরে পাঠায়। রোয়েনের মা তাদের কাছের লোককে দিয়ে রোয়েন আর রুহিকে ডাকতে পাঠায়। তাদের কাছের লোক গিয়ে রোয়েনের রুমের সামনে নক করার সাথে সাথে রুহি দরজা খুলে দেয়। আর তখন কাছের লোকটি রুহিকে উদ্দেশ্য করে বলতে থাকে, ভাবি, আপনাদের দুজনরে আন্টি নিচে আইতে কইছে। আচ্ছা তুমি যাও, আমরা আসছি।
তারপর কাছের লোক ওখান থেকে চলে আসে। আর রুহি এদিকে রোয়েন খুঁজতে লাগলো, কিন্তু ও তো রুমে নেই। তারপরই ওর মনে পড়লো রোয়েন তো ছাদে। ওর সাথে সাথে ছাদে চলে গেল আর দেখলো রোয়েন পকেটে 2 হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর পাশেই ওর পছন্দের গিটারটা রাখা। রুহি ভাবলো ওকে ডিস্টার্ব করবে না, কিন্তু আবার মনে পড়লো মা তো ওদের যেতে বলেছে নিচে, তাই ও দেরি না করে ওকে ডাক দিল। কিন্তু রোয়েনের কোনো সাড়া শব্দ না পেয়ে আবার একটু জোরেই ডাক দিল রুহি। তখনই রোয়েন বলল, হ্যাঁ বলো, কিছু বলবে? রুহির দিকে না তাকিয়ে আকাশের দিকে এক মনে তাকিয়ে রোয়েন। মা আমাদের নিচে যেতে বলেছে।